গৌরী রায়ের লেখা গল্প একদা ঝড়ের রাতে। উঠবার মুখেই মুখার্জিদা কাগজটা ধরিয়ে দিলেন। প্লিজ চিঠিটা টাইপ করে দাও, খুব আর্জেন্ট। একটু অসহায় ভঙ্গিতে মুখার্জিদার দিকে তাকান সৃঞ্জনী। ঘড়ির কাঁটা 4টের ঘরে। মা ভর্তি আছে রুবিতে। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক। 7টার সময় ডাক্তারবাবু আসেন। 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার। মুখার্জিদাকে চটানোর সাহস নেই। দ্রুত কম্পিউটার টেনে নেয় সৃঞ্জনী 6 পাতার চিঠি। শেষ করতে 40 মিনিট চলে গেল। এর মধ্যে দুবার ভাইয়ের ফোন কেটে দিয়েছে বাধ্য হয়ে। একটু ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হবার সময় পেল না। গ্লাসের জলে এক চুমুক দিয়েই বেরিয়ে আসে। ওদের অফিসটা 6 তলায়। লিফটে নামতে নামতেই অর্কর ফোন। দিদি, কত দেরি তোর? দেরি হবে আসতে ভাই, জাস্ট লিফটে। তুই কোথায়? আমি হসপিটালে। ভাইয়ের গলায় এমন কিছু ছিল, ভেতরটা কেঁপে ওঠে সৃঞ্জনীর। রুবির সামনেই অটো থেকে নামে সৃঞ্জনী। এই সময় এত ভিড়, বাস, ট্যাক্সি, অটো, প্রাইভেট কার সব যেন পাল্লা দিয়ে ছুটছে। রাস্তা পার হতেই 5 মিনিট বেরিয়ে গেল। ঘড়ি দেখে 7টা বাজতে 5। রিসেপশনে ছোট কাকু বড় পিসিকে দেখে এগিয়ে যায়। তোমরা কতক্ষণ? সময় নষ্ট করার সময় নেই, এখনো হয়তো ডাক্তারবাবুকে পেয়ে যেতে পারে। খুকি, বড় পিসির ডাকে থমকে দাঁড়িয়ে যায় সৃঞ্জনী। তখনই নজর পড়ে ভাইয়ের দিকে। কাঁদছে কেন? কেন কাঁদছে? শরীর যেন আকাশে উড়ে যাচ্ছে। কে যেন ধরে ফেললো তাকে। আমাদের বাড়িটা শহরে নয়, শহরতলি বলা যেতে পারে। নতুন গজিয়ে ওঠা সিনেমা হল, মল, প্রমোটারের দৌলতে রাত বিরেত পরিবর্তন আসতে শুরু করেছে। আমার ডাকনাম রায়, ভালো নাম সৃঞ্জনী। আমার ছোট ভাই অর্কদীপ। আমার থেকে ভাইটা 5 বছরের ছোট। টুকটুকে গায়ে রং, মাথা ভর্তি চুল। পিসি বলে অর্কটা ঠিক দাদার মতো। বাবার চেহারা আজকাল আমার কাছে একদম ঝাপসা ঝাপসা। ভাই তো বাবাকে দেখেইনি। আমরা যে বাড়িতে এখন আছি সেটা আমার মায়ের বাপের বাড়ি। একমাত্র সন্তান হবার সুবাদে এই বাড়িটা মালকিন আমার মা। আমি ছোটবেলায় একটা খুব ঝলমলে শহরে থাকতাম। বাসে করে স্কুলে যেতাম। তারপর একদিন কি যে হলো, আমরা চলে এলাম দাদুর বাড়ি। তখন দাদু দিদা দুজনেই বেঁচে ছিলেন। মা কেমন থমথমে মুখ করে থাকতো। দিদা মায়ের আড়ালে চোখের জল মুছতেন। দাদুও কেমন চুপচাপ হয়ে গেছিলেন। দাদুর হাতে লাগানো কাঁঠাল গাছটার তলায় বসে থাকতো মা। কি ভীষণ রোগা হয়ে গেছিল। সরু সরু হাতে শাঁখা পলা দুটো ডল ডল করত। একদিন বড় পিসি আর কাকুমণি এলেন। মাকে কত বোঝালেন। কি বোঝালেন তা তো বুঝেনি। মা কেবল পাগলের মতো মাথা নেড়েছিল। বড় পিসি বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল মাকে। আমাদের বাবা না থাকলেও পিসি ছিল, কাকুমণি ছিল। ভাই হবার পর পিসি মাকে কলেজে ভর্তি করে দিলেন জোর করে। মাথায় সিঁদুর দেওয়া আগেই বন্ধ করেছিল। এবার শাঁখা পলা খুলে ফেলল মা। ভাইকে পিসি নিজের কাছে নিয়ে গেল। পিসিকেই মা ডাকতো ভাই, মাকে ডাকতো ছোট মা। মাঠ ছিল মর্নিং কলেজ, নেতাজি নগর। বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে বাস ধরত। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতো মণিদীপা। কোমর অবধি মেঘের মতো চুল। আমি ঘুমের ভান করে পড়ে থাকতাম, সে শুধুই মাকে দেখবার জন্য। পান পাতার মতো মুখে ছোট্ট কপাল, পাতা থেকে ছোট্ট একটা টিপ নিয়ে পড়তো যখন মুখের আলো জ্বলে উঠত যেন। ঈষৎ কালো রঙে অপরূপা। সকলে বলে আমি নাকি মায়ের মতো। বহু কষ্টে চোখ খোলে রাই। রজত শুভ্রর মুখটা এগিয়ে আসে। কেমন লাগছে এখন? উঠতে পারবে? রজতের শার্টটা আঁকড়ে ধরেই রাই একটু উঠতেই কান্নায় ভেঙে পড়ে। প্লিজ প্লিজ, এটা হসপিটাল, সাইলেন্স প্লিজ। পিঠে হাত পড়তেই মুখার্জিদাকে দেখতে পেল রাই। সরি, এক্সট্রিমলি সরি। রায়ের দু চোখ ভাইকে খোঁজে। ওরা বাইরে আছে। রজতের হাত ধরে বাইরে আসে। পাড়ার ছেলেদের নজরে পড়ে। এতটুকু সময়ের মধ্যেই পৌঁছে গেছে সব। কেউ বলে রায়কে নিয়ে বাড়ি চলে যাও রজত। বডি বাড়িতে নিয়ে যাওয়া হবে। বডি কথাটা কেমন অচেনা মনে হয়। ফুঁপিয়ে কেঁদে ওঠে রায়। পাড়ার কাকিমারাই মাকে সাজিয়ে দিল। যাবার আগে একটা গুঞ্জন ওঠে, মণিদীপা এয়তি, স্বামী বেঁচে আছে, ডিভোর্সিও নয়। শাঁখা সিঁদুরে সাজিয়ে দেবে কিনা সে সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছিল পিসিমণি। ভাইকে আগলে রেখেছিল রায়। মায়ের নাভি নিয়ে গঙ্গায় নেমে গেছিল দুজনে। পাত্রটা ধরে রেখেছিল। তখনও কি গরম। গঙ্গায় স্নান সেরে উঠে এসেছে। ভিজে শাড়ি, ভিজে চুল লেপটে আছে মুখে।
কি অপূর্ব দেখাচ্ছে রায়কে। ওর শরীরের সমস্ত রেখা ফুটে উঠেছে। রজত শুভ্র দৃষ্টিতে মুগ্ধতা। হাত বাড়িয়ে তোয়ালেটা এগিয়ে দেয়। ভোর হয়ে এলো। নতুন সূর্যের রক্তিম আলো গঙ্গায় এসে মিশেছে। রায় বলে, তুমি স্নান করে নাও, ভালো লাগবে। অর্ক ব্যাঙ্গালোর ফিরে যাবে, ওখানেই পোস্টেড। এতখানি জায়গা নিয়ে খোলা বাড়িতে একা কিভাবে থাকবে? একটা বিরাট প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেল রায়। সামনের মাসে ভাই আসবে, তখন বাড়ির ভবিষ্যৎ ঠিক হবে। আপাতত অফিসের কলিগ সাবানা রুমমেট হয়ে থাকবে। সাবানা দিল্লির মেয়ে, নতুন জয়েন করেছে ওদের কোম্পানিতে। যে মেসটায় থাকে প্রাইভেসি বলে কিছুই নেই। সৃঞ্জনের অফারটা পেয়ে বেঁচে গেল। সাবানা আগে টাকার ব্যাপারটা পরিষ্কার করে নিতে চায়, বন্ধুত্বের কোনো সুযোগ সে নিতে চায় না। সৃঞ্জনী মায়ের ঘরে চলে আসে। ওর ঘরটা অপেক্ষাকৃত ছোট, ওটাই সাবানার জন্য ঠিক হলো। একদিন মায়ের অফিসের কলিগরা ঘুরে গেলেন। রাহুল আঙ্কেলকে খুব বিধ্বস্ত লাগছিল। মায়ের ছবির সামনে দাঁড়িয়েছিলেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না মণিদীপা নেই। মায়ের সাথে রাহুল আঙ্কেলের বন্ধুত্ব ছিল বেশ গভীর। রাই তাই বিশ্বাস করত। রাই চাইতো মা একটা সিদ্ধান্তে আসুক। ওর তো দারুণ লাগতো আঙ্কেলকে। বিয়ে করেননি, পাহাড়ে বেড়ানো আর বই পড়া এই দুটো দারুণ নেশা নিয়েই কাটিয়ে দিলেন। 55 বছর বয়সেও ইয়াং। একবার মায়ের সাথে গিয়েছিল আঙ্কেলের বাড়ি। পুরানো সাহেব প্যাটার্নের বাড়ি, নুড়ি বিছানো রাস্তা, গাড়ি বারান্দা, ঘরগুলো পুরাতনের সাথে আধুনিকতার ছোঁয়া মুগ্ধ করেছিল রায়কে। বিশাল বইয়ের কালেকশন। এইরকম একটা বাড়িতে মা আসুক মনে প্রাণে চেয়েছিল রায়। মা নতুন করে শুরু করুক আবার। মহিলার মনের তল পাওয়া মুশকিল। রাহুল আঙ্কেলকে আমার দারুণ লাগে। ছুটির দিনে দুপুরে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসে মুখ ঢুকিয়ে মণিদীপা মেয়ের কথায় ঠোঁট টিপে হাসে। হঠাৎ রাহুলকে নিয়ে পড়লি কেন? পড়লাম আবার কি, পারফেক্ট জেন্টেলম্যান, তোমায় খুব পছন্দ করে। হ্যাঁ, রাহুল আমার খুব ভালো বন্ধু। জীবনে বন্ধুর খুব দরকার। খুব বাবার কথা জানতে ইচ্ছে করতো রায়ের, সাহসে কুলোতো না। মার সাথে মাত্র 22 বছরের ডিফারেন্স ছিল ওর। কোথাও বেরোলে সবাই বলতো দুই বোন, তবুও কোথায় যেন একটা দূরত্ব ছিল। মা রহস্যমরা ছিল ওর কাছে। ঘুম আসে না, সারা ঘরে মামা গন্ধ। যেখানে যেমন সাজিয়ে গেছে সব সেই রকমই আছে। হঠাৎই রায়ের মনে হলো শেষ দিকে মার মধ্যে একটা পরিবর্তন এসেছিল, একটু যেন উদ্ভ্রান্ত। দিল্লিতে কেন গেছিল মা? জানে না রায়। মণিদীপা নিজে থেকে কিছু না বললে কিছুই জানে না। একটা অদৃশ্য পাঁচিলের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল ও। ও ঘরে আলো জ্বলছে। অনেক রাত অবধি পড়ায় ডুবে থাকে মেয়েটা। রজত শুভ্র রায়ের জীবনে এসেছিল নাটকীয়ভাবে। কী কারণে যেন সেদিন পাড়া খুব অশান্ত। সন্ধ্যে থেকে বেশ কয়েকবার বোম ফেটেছে পাড়া কাঁপিয়ে। মা ফোন করছিল বারবার। নেটের এত সমস্যা হচ্ছিল, মার কথা কিছুই বোঝা যাচ্ছিল না। শুধু বোম ফাটছে এইটুকুই শুধু বোঝা গেল। মায়ের কথা ভেবে আর দেরি করেনি রায়, ট্যাক্সি নিয়ে চলে এসেছিল। পাড়ার মোড়েই ট্যাক্সি আটকে দিল পুলিশ। তারপর ম্যারাথন জেরা। কিছুতেই বোঝাতে পারছিল না এই পাড়াতেই তার বাড়ি। অসুস্থ মা বাড়িতে একা, দয়া করে ওকে যেতে দেওয়া হোক। সেই সময় উপস্থিত হয়েছিল রজত শুভ্র। পুলিশের ব্যস্ততা দেখেই রায়ের মনে হয়েছিল ভদ্রলোক কেউ কেটে হবেন। এগিয়ে গেছিল রায়। স্যার, একটু সাহায্য করুন। উনি পুলিশের গাড়িতে পৌঁছে দিয়েছিলেন বাড়িতে। পরে খোঁজ নিয়ে জেনেছিল উনি থানার নতুন এসপি। পরদিন মা মেয়ে দুজনেই থানায় গেছিল ধন্যবাদ জানাতে। তারপর সম্পর্ক থেমে থাকেনি। মা চলে গেছে মাসখানেক হবে। রায় এখনো স্বাভাবিক নয়, ভীষণ মন খারাপ করে থাকে। সেটাই হয়তো স্বাভাবিক। সুযোগ হলে রজত শুভ্র ওকে নিয়ে গঙ্গার পাড়ে চলে আসে, তাতে যদি রায়ের মন ভালো থাকে। আজ ওরা আউটরাম ঘাট ছাড়িয়ে স্ট্যান্ডের দিকটাই চলে এসেছে। এই জায়গাটা রায় খুব পছন্দ। একটা গোলাপি প্রিন্টের সিফন জর্জেট পরেছে। বাতাসে উঠছে ওর শ্যাম্পু করা চুল। কপালে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে অবাধ্য চুলগুলো। ওর এই ভঙ্গিটা অসাধারণ লাগে রজত শুভ্রর। দূরে একটা জাহাজ আলোর মালায় সাজানো। কি সুন্দর না? কোথাকার জাহাজ? কোনো বিদেশি নাম লেখা, দূর থেকে বোঝা গেল না। রায়ের মুখ অনেক উজ্জ্বল লাগছে আজ। এদিকটা বেশ কয়েকটা দেশি নৌকা চলাচল করে। এরা যাত্রী নিয়ে ঘুরতে যায়। একটা খড় বোঝাই নৌকা পেরিয়ে গেল ওদের। রজত শুভ্রর কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকে রায়। অস্তমিত সূর্যের শেষ রশ্মি মিশে যাচ্ছে নদীর জলে। আজ ছুটির দিনে সকালে ওঠা তাড়া নেই। রান্নাঘরে টুংটাং আওয়াজ হচ্ছে।
সকালের চা রোজ সাবানাই করে। তোমার ফোনটা ডাইনিং টেবিলে চার্জে দেওয়া ছিল। নাম দেখে উঠে বসে রায়। হ্যাঁ, রাহুল আঙ্কেল, বলো। ছুটির দিন বিরক্ত করলাম। কি যে বলো আঙ্কেল। রায়, আমি সকালে আসছি একটু দরকারে। চা তোমার কাছেই খাবো। হ্যাঁ আঙ্কেল, সঙ্গে লুচি আলুর দম। আঙ্কেল এলেই এই দুটো আইটেম বানাতো মণিদীপা। উঠে পড়তেই হলো। ওয়াশরুমে ঢুকে একেবারে স্নান করেই বেরিয়ে এলো রায়। কলিং বেল বেজে ওঠে। রায়কে দেখে 2 মিনিট কেমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাহুল আঙ্কেল। কারণটা বোঝে রায়। হাত ধরে সোফায় বসিয়ে দেয়। এক গাদা কাগজ এনেছে আঙ্কেল। অফিসে মার পাওনা টাকা পাবার ব্যাপারে সই করতে হবে। মণিদীপার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স দরকার। ঠিক আছে আঙ্কেল, আমি করিয়ে রাখবো। রজত তোমায় দিয়ে আসবে। আঙ্কেল চলে গেলেন। মায়ের আলমারির সামনে এসে দাঁড়ালো রায়। কোনোদিন এই আলমারি খুলেছে বলে মনে পড়ে না। একটা মিষ্টি গন্ধ। খুব শৌখিন ছিল মণিদীপা। থরে থরে সাজানো সব। বেশ কয়েকটা ব্যাগ। তার মধ্যেই লাল ব্যাগটা টেনে নেয় রায়। যতদূর মনে পড়ে অফিসে এই ব্যাগটাই বেশি ব্যবহার করতো মা। ওখানে পেয়ে গেল সব। ব্যাগটা রাখতে গিয়েই নজরে পড়ল ডায়েরিটা। ডায়েরিতে সোনার অক্ষরে লেখা মায়ের নাম। যত কৌতূহল হোক, এখন সময় নেই একদম। সারা সপ্তাহের বাজার করতে হবে। সাবানা তৈরি হয়ে গেছে। রায়ও তৈরি হয়ে নেয়। আসার সময় সব ডকুমেন্ট 5টা করে কপি জেরক্স করিয়ে নিল। আজ রজত শুভ্রর সাথে দেখা হলো না। জানিয়েছে একটা কেসের এনকোয়ারি করতে মুম্বাই যেতে হয়েছে। তার মানে বেশ কয়েকদিনের ব্যাপার। মনটা খারাপ হলো বেশ। হঠাৎ মার ডায়েরিটার কথা মনে হতেই আলমারি থেকে ওটা নামিয়ে আনে। সালটা দেখে। ওর জন্মের 2 বছর আগের। মায়ের বিয়ের বছর। ছত্রে ছত্রে ভালোবাসার কথা। বিয়ের আসরে বরবধূ মণিদীপা আর যে ভদ্রলোকের ছবি আছে তার চেহারা আপচা হলেও মনে করতে পারে রায়। কোনো মতে পাতা উল্টে যায়। এক জায়গায় চোখ আটকে গেল। আজ শর্মিষ্ঠার বিবাহ বার্ষিকী। শরীরটা ভালো নেই। 5 বছর পর আবার ক্যারি করছি। কিছুই খেতে পারছি না। অনুপম কেন আমার অবস্থা বুঝতে পারছে না। ওর জোরাজুরিতেই তৈরি হলাম। গিয়ে দেখি মিসেস কুলকার্নি আসর আলো করে বসে আছেন। এই ভদ্র মহিলাকে এতটুকু পছন্দ করি না আমি। অসম্ভব পুরুষ ঘেঁষা। একেই আসার ইচ্ছে ছিল না। এখন মেজাজ খারাপ হয়ে গেল। সোফার এক কোণে বসে ওদের কাণ্ড কারখানা দেখছি। অনুপমের 4 পেগ খাওয়া হয়ে গেছে। চোখ দিয়ে শাসন করার চেষ্টা করলাম। ও একবারও আমার দিকে তাকাচ্ছে না। রায়কে খুঁজলাম। বাচ্চারা সব পাশের ঘরে খেলছে। শরীরে তীব্র অসুবিধা বোধ করছি। আমার বাড়ি যাওয়া দরকার। চোখ বুজে নিজেকে সামলাবার চেষ্টা করছি। শর্মিষ্ঠা বলল, তুমি আমার গেস্ট রুমে বিশ্রাম করো। শর্মিষ্ঠার বাড়িতে বহুবার এসেছি। সব কিছুই আমার চেনা। গেস্ট রুমটা 3 তলায়। খুব সুন্দর সাজানো। আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উঠছি। চোখে পড়ল শর্মিষ্ঠা অদ্ভুত চোখে তাকিয়ে আছে। গেস্ট রুমের সামনে দাঁড়িয়ে গেলাম। দরজা ভেজানো। ভাবছি চলে আসি। সেই সময় একটা পরিচিত গলা পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলি। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। ছিটকে সরে আসি। জড়ানো গলায় অনুপমের ডাক। মিসেস কুলকার্নির হাসি তাড়া করছিল আমায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হলো শর্মিষ্ঠা কি জেনেই ও ঘরে আমায় পাঠিয়েছিল। স্তব্ধ হয়ে বসে থাকে রায়। মার জন্য বুক মুচড়ে ওঠে। ডায়েরি এখানেই শেষ। কি হয়েছে রায়? এনিথিং রং? না, কিছু নয়। মার স্বভাব পেয়েছে রায়। কাউকেই কষ্ট শেয়ার করতে পারে না। ছাদে যাবে? চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। না করতে পারে না রায়। ছাদে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে সাবানা। একটা ভালো চাকরির খুব দরকার জানো। ছেলেটাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারলে ভালো হবার সম্ভাবনা ছিল। চমকে ওঠে রায়। তুমি বিবাহিত? হ্যাঁ, 3 বছরের একটা ছেলে আছে। ইনভ্যালিড। জন্ম থেকে হাঁটতে পারে না। ওর বাবা? বড় লোকের লম্পট ছেলে। ভরা মাসা মদ খেয়ে পেটে লাথি মেরেছিল। কোনো মতে বেঁচে গেলাম। আর ফিরে যায়নি। রাত 9টার মধ্যেই খাবার পাট শেষ হয়ে যায়। সাবানা পড়ার মধ্যে ঢুকে পড়ে। ওকে বিরক্ত করে না রায়। ওর শোবার ঘর লাগোয়া বাড়ির পেছনে এক চিলতে সরু বারান্দা আছে। ওখানেই বসে। বারান্দা গ্রিল দিয়ে ঘেরা। আগে ছিল না, মণিদীপাই করিয়ে নিয়েছিল। পেছনের বস্তিটা পরিষ্কার দেখা যায় বারান্দা থেকে। কথায় কথায় মারপিট, ঝগড়া, আবার গলায় গলায় ভাব। ওদের সম্পর্কের মধ্যে কোনো 2 নম্বরই নেই।
হঠাৎ রাহুল আঙ্কেলের কথা মনে হলো। স্বার্থহীন ভালোবাসা বোধহয় একেই বলে। একজন মেয়ে সারা জীবন যা খুঁজে বেড়ায়, এমন একটা ভালোবাসা পেয়েও কেন যে মা দূরে সরে থাকলো বোঝে না রাই। কেমন ভয় করে ওর। বিয়ের পর যদি রজত শুভ্র পাল্টে যায়, কিভাবে বাঁচবে রাই? হঠাৎ কি ভীষণ কান্না পেয়ে গেল। ফোনে রিং হচ্ছে। রজত শুভ্র। হ্যালো। রায়ের স্বর কান্নায় মাখামাখি। কি হয়েছে? রজত শুভ্রের গলায় উদ্বেগ চাপা থাকে না। কিছু না। আচ্ছা পাগলি, শোনো, আর কয়েক ঘন্টা আমি পৌঁছে যাব তোমার কাছে। মন খারাপ করো না প্লিজ। আর কিছুক্ষণ টুকটাক কথা চলার পর ফোনটা ছেড়ে দিল রজত শুভ্র। মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঝড় হচ্ছে বাইরে। লাইট জ্বেলে শুয়েছিল রাই। ফড়ফড় করে কিছু উঠছে। তাকিয়ে দেখে ডায়েরিটা আলমারিতে তুলে রাখা হয়নি। একটু অবাক হলো। কেউ যেন পাতাগুলো উল্টে একটা বিশেষ পেজে থেমে যাচ্ছে। উঠে বসেছে রাই। উত্তেজনার সমস্ত রক্ত মুখে এসে জমেছে। ডায়েরিটা টেনে নেয়। মুক্তোর মতো অক্ষরে লেখা। আজ ছোটুর ফোন পেয়ে অবাক হলাম। কদিনের জামা কাপড় সমেত এয়ারপোর্টে চলে আয়, 5টায় ফ্লাইট। আরে কি ব্যাপার, কি হয়েছে বলবি তো? কোনো সাড়া নেই। ফোন করলাম, ফোন বন্ধ। একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠি। ঘড়িতে 1টা বাজে। ছোট খুব সিরিয়াস ছেলে। নাটুকুপনা ও চরিত্রে নেই। রাহুলকে খবরটা দিয়ে একটা ছুটির অ্যাপ্লিকেশন করে বেরিয়ে আসি। কোথায় যাচ্ছে জানি না। এয়ারপোর্টে ছোটুর গম্ভীর মুখ দেখে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। এই দেওয়ারটাকে আমি সমীহ করে চলি। দীর্ঘ 17 বছর পর আমি দিল্লি বিমানবন্দরে নামলাম। গাড়িতে উঠলাম। এর মধ্যে কোনো কথা হয়নি আমাদের। এইমস হসপিটালের সামনে গাড়ি থামলো। আমার পা দুটো কেমন কাঁপছে। 3 তলায় উঠে এলাম ছোটুর পিছু পিছু। কেবিনের বেডে ও কে? আমায় দেখে বড় ম্লান হাসলো অনুপম। নিমেষে সব রাগ অভিমান কোথায় মিলিয়ে গেল। কোথায় ছিল এত চোখের জল আত্মগ্লানিতে? মরে যেতে ইচ্ছে করলো। আমি তো জানতাম ওটা শর্মিষ্ঠার চক্রান্ত, যদিও সেটা জেনেছিলাম 7 বছর পর। একদিন শর্মিষ্ঠা অফিসে উপস্থিত হয়েছিল। কিভাবে ঠিকানা জোগাড় করেছিল জানি না। ভীষণ খারাপ হয়ে গেছে ওর চেহারা। কোথায় সেই অহংকারী জৌলুস? বারবার ক্ষমা চেয়েছিল আমার কাছে। অনুপম মদ খেলে আউট হয়ে যায়, সেই সুযোগটাই নিয়েছিল শর্মিষ্ঠা। আমার ক্ষতি করতে গিয়ে নিজের সংসার ভেঙে টুকরো হয়ে গিয়েছিল। মিসেস কুলকার্নিকে নিয়ে ওর স্বামী বিদেশে চলে যায়। কিন্তু এত বছর পর আমার ফিরে যাবার মুখ ছিল না অনুপমের কাছে। বারবার মনে হচ্ছিল আমি মেরে ফেলেছি ওকে। দুটো হাত চেপে ধরি। তুমি ভালো হয়ে যাবে, যেতে দেব না তোমায়। ডাক্তার 2 দিন সময় দিয়েছিলেন। 4 দিন থাকলো অনুপম। ওকে দাহ করে হরিদ্বার গিয়েছিলাম ওর অস্থিভস্য গঙ্গায় পুণ্য সলিলে মিশিয়ে দিতে। মা, মাগো, কোথায় তুমি? রাই পরিষ্কার দেখতে পেল। আয়নায় মার প্রতিচ্ছবি। তোর বাবার কাছে রাই? এই কি হয়েছে তোমার? সাবানার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রাই। তারপর ঘুরে আয়নার দিকে তাকায়। ঝকঝকে আয়নায় একটা লাল টিপ। মা তো টিপ পরা কবেই ছেড়ে দিয়েছিল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।